হিসাব বিজ্ঞান প্রথম পত্রে কেউ যদি চায় যে আমি একটা অধ্যায় করব এবং সেখান থেকে আমার 10-এ 10 ফিক্স থাকবে, কিংবা আমার 20-এ 20 অর্থাৎ দুইটা সৃজনশীল আসলে 20-এ 20 ফিক্স নাম্বার, এরকম যদি কোনো অধ্যায় সম্পর্কে কেউ জানতে চায়, তাহলে প্রথম উপদেশ হচ্ছে অবচয়ের অধ্যায়টি। কারণ এই একটা অধ্যায় আছে যেখান থেকে ফিক্সড প্রতি বছর একটা থেকে দুইটা অঙ্ক আসবেই, এবং এত সোজা যে তোমরা এখান থেকে চাইলে 10-এ 10 আরামসে ফিক্স করে নিতে পারো। সো অবচয় অধ্যায় মূলত কি? মূলত 4টা পদ্ধতিতে অবচয় করা হয়: সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, বর্ষ সংখ্যা পদ্ধতি। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু পরীক্ষায় তোমরা দেখবা সাধারণত সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান পদ্ধতিটা বেশি আসে। হ্যাঁ, বাকি দুটাও আসে, কিন্তু এই দুইটা আধিক্যটা বেশি। এবং আমাদের ওই অবচয় অধ্যায়ে সাধারণত সবচেয়ে বেশি সমস্যা ফেস করি আমরা যখন আমাদেরকে জাবেদা জানতে চায় এবং আমাদেরকে জানতে চায় যে আমরা কিভাবে লাভ ক্ষতি বের করব। সো আজকের ক্লাসে আমরা সরলরৈখিক পদ্ধতি একদম ইন ডিটেলসে আলোচনা করব, প্লাস এই সরলরৈখিক পদ্ধতিতে জাবেদা দ্বারা আমরা পুরো অবচয়ের জাবেদা সম্পর্কেও আইডিয়া নিব, যাতে খ কিংবা গ যেখানে আমাকে জাবেদা জানতে চাক আমি সেখানেই জাবেদাটা করে দিয়ে আসতে পারবো। তো চলো শুরু করা যাক। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়। ভাইয়া, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় এত এত সূত্র দেখার আগে খুবই সিম্পল ওয়েতে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বুঝাই। দেখো, সাধারণত এই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় আমাকে 4টা থেকে 5টা জিনিস জানতে হয়। প্রথম হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য। প্রথম কি? অবচয়যোগ্য মূল্য। 2 নাম্বার জানতে চাই হচ্ছে আমার অবচয়ের হার। 2 নাম্বার হচ্ছে আমার অবচয়ের হার জানতে চাই। 3 নাম্বার বিষয় হচ্ছে আমার বার্ষিক অবচয় জানতে হবে। বার্ষিক অবচয় জানতে হবে। 4 নাম্বার জিনিসটা হচ্ছে আমাকে বহিমূল্য। আমাকে বহিমূল্যটা জানতে হবে। এবং লাস্ট 5 নাম্বার জিনিসটা হচ্ছে আমার লাভ হচ্ছে নাকি ক্ষতি, সেইটা আমার জানতে হবে। সাধারণত সরলরৈখিক পদ্ধতিতে যদি অবচয় থেকে আমার ম্যাথ আসে, তাহলে ইউজুয়ালি আমাকে ক নাম্বারে জানতে চায় লাভ ক্ষতি পরিমাণ, কিংবা অবচয়যোগ্য পরিমাণ, কিংবা অবচয় হার কিভাবে নির্ণয় করে সেটা জানতে চায়। খ নাম্বারে সাধারণত আমার আসে যে আমার প্রথম 2 বছরের অবচয় বের করো, বা প্রথম 2-3 বছরের পুঞ্জীভূত অবচয় বের করো, এই ক্যাটাগরিতে। এবং গতে প্রশ্ন আসে ভাইয়া জাবেদা বের করো। সো এই একটা তোমরা যদি দেখো ভিডিওটা সম্পূর্ণ, তোমাদের শুধু সরলরৈখিক অবচয় না, তোমাদের পুরো অবচয় অধ্যায়ে জাবেদা সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট আইডিয়া হয়ে যাবে। সো প্রথমে আসতেছি অবচয়যোগ্য মূল্য কি। ভাই, অবচয়যোগ্য মূল্য জিনিসটা কি বের করার আগে আমরা আগে জানবো জিনিসটা কি। অর্থাৎ কোন একটা সম্পত্তির কতটুকু ভ্যালুর উপর আমি অবচয় ধার্য করব, সেটা হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য। কোন ভ্যালুর উপর আমি অবচয় জিনিসটা কি? অবচয় মানে হচ্ছে কতটুকু আমি ব্যবহার করছি। এখন একটা জিনিস খুবই বেসিক একটা তোমরা কনসেপ্ট চিন্তা করো। মনে করো তোমার একটা কোনো সম্পত্তি কিনছো 100 টাকা দিয়ে। এখন সেই সম্পত্তির ভ্যালু কত? 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা ছিল। একটা নির্দিষ্ট সময়কাল পর তুমি সেই সম্পত্তিটা তুমি সাপোজ 30 টাকায় বিক্রি করবা। সো এই 100 টাকা এবং 30 টাকা এইটুকু কিন্তু তোমার ডিফারেন্স। তাইলে তুমি একটা সম্পত্তি কিনছো 100 টাকা দিয়ে, একটা সম্পত্তি তুমি সেল করতে পারবা, ভাঙারির দোকানে হোক, সেকেন্ড হ্যান্ড মার্কেটে হোক, যেখানে হোক তুমি সেল করতে পারবা হচ্ছে 30 টাকায়। তাহলে ভাইয়া তুমি ব্যবহার করতেছো কয় টাকা? তুমি কিন্তু ব্যবহার করতেছো এই 70 টাকা। তুমি কিন্তু সম্পূর্ণ 100 টাকা ব্যবহার করতে পারতেছো না। তুমি ব্যবহার করতেছো কত টাকা? মাত্র 70 টাকা। কারণ এই 100 টাকা থেকে 30 টাকা তোমার ব্যবহার করা যাবে না, কারণ এই 30 টাকা তুমি সেল করবা। এই 100 টাকা একটা সম্পত্তি কিনে 5 বছর বা 7 বছর ব্যবহার করলা, ব্যবহার করার পর তুমি সেটাকে 30 টাকায় রিসেল করলা বা সেল করে দিলা। তাহলে কি সেই 30 টাকা যতটুকু সেল করছো, ওই 30 টাকার অংশ তুমি কি ব্যবহার করতে পারছো? তুমি কিন্তু ব্যবহার করতে পারো নাই। সো ওই যতটুকু আমি ব্যবহার করতে পারবো না, সেইটুকুর উপর কিন্তু অবচয় ধরা যায় না। অবচয় হচ্ছে একটা সম্পত্তির কতটুকু অংশ আমরা ব্যবহার করছি, একটা সম্পত্তি কতটুকু অংশ প্রতি বছর আমরা ব্যবহার করছি, সেটাই হচ্ছে মূলত অবচয়। সো 100 টাকা সম্পত্তি ভ্যালু ছিল, 30 টাকা হচ্ছে তুমি সেল করে দিছো। তো তুমি 30 টাকা কিন্তু ব্যবহার করতে পারো নাই। ব্যবহার করতে পারছো কত টাকা? এই 70 টাকা তুমি পুরা 7 বছরে ব্যবহার করতে পারছো।
তো এই 70 টাকা তুমি যে পুরো 7 বছরে ব্যবহার করছো, এই 70 টাকায় হচ্ছে অবচয়যোগ্য মূল্য। তার মানে যেই মূল্যের ওপর কিংবা যেই ভ্যালুর ওপর তোমার অবচয় ধার্য করা যায়, সেই ভ্যালুটাকেই বলা হয় অবচয়যোগ্য মূল্য। তার মানে আমার এখানে তাহলে অবচয়যোগ্য মূল্য কত দাঁড়াচ্ছে দেখো। অবচয়যোগ্য মূল্যের সূত্রটা কি দেখো, অনেকগুলো সূত্র দিছি তোমাদেরকে এপিট ওপিট করে দেওয়ার জন্য, বাট মেইন সূত্র কোনটা? এইটা। এই সূত্রে বলা হয়েছে অবচয়যোগ্য মূল্যের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এখানে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য, ওই যে 30 টাকা ভগ্নাবশেষ মূল্য, তাহলে তুমি ক্রয় মূল্য 100 টাকা, ওই 30 টাকা ভগ্নাবশেষ মূল্য, এটা বাদ দিলে যেই টাকাটা থাকবে সেটাই তো তুমি অবচয় ধরবা, কারণ সেটাই তুমি ব্যবহার করতে পারবা। তুমি যতটুকু পারবা ততটুকুর উপরে অবচয় ধরবা। তাহলে ওই 70 টাকা ব্যবহার করতে পারবা, ওটার উপরে তুমি অবচয় ধরতেছো, ওই 70 টাকাটাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য। এখানে ক্রয় মূল্যটাকে আরেকটু ডেফিনিশনস দেওয়া যায়, সেটা হচ্ছে অর্জন মূল্য। সেটাকে কি বলা যায়? অর্জন মূল্য বলা যায়। তাহলে ভাইয়া ক্রয় মূল্য আর অর্জন মূল্যের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? মূলত ক্রয় মূল্য বলতে শুধু একটা কোম্পানি যত টাকা সেল করছে তত টাকাটাকেই বোঝানো হয়, কিন্তু অর্জন মূল্য মানে হচ্ছে এখানে ক্রয় মূল্যের সাথে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যোগ হয়। ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যোগ হয়, সেটা কি আমরা বলি হচ্ছে অর্জন মূল্য। যেরকম ক্রয় পরিবহন, এবং সেটাকে সংস্থাপন ব্যয় বলতে পারো, কিংবা সেটার তুমি আজকে পরিবহন সংক্রান্ত খরচ বলতে পারো, মজুরি খরচ বলতে পারো। এই সকল ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যোগ করে যেটা পাই সেটাকে বলা হয় অর্জন মূল্য। তাই তোমাকে যদি কখনো প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া থাকে এবং সেই ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচও দেওয়া থাকে, তখন তুমি সেখানে আর ক্রয় মূল্য লিখবা না, তখন লিখবে হচ্ছে অর্জন মূল্য। আর শুধু দেওয়া আছে ক্রয় মূল্য, বাকি ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ দেওয়া নাই, তখন তুমি শুধুমাত্র ক্রয় মূল্য লিখবা। দুইটাই লেখা যায়। সো অবচয়যোগ্য মূল্য মানে কি? যেই মূল্যের উপর আমি অবচয় ধরতে পারবো। তাহলে কি হইতেছে? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এইটা দিয়ে আমি এই অবচয়যোগ্য মূল্য বের করতে পারবো। 2 নম্বর স্টেপ হচ্ছে অবচয়ের হার বের করা। আর আমি এখানে কোথাও অবচয়ের হার বের করার নিয়মটা দেখাই নাই। তোমরা একটু দেখো অবচয়ের হার বের করার সূত্রটা কি, খুবই ইজি। অবচয় হার বের করার সাধারণত সূত্র হচ্ছে 1/আয়ুষ্কাল ইন্টু 100। এইটা হচ্ছে অবচয় হার বের করার বেসিক নিয়ম। তার মানে তোমাকে একটা আয়ুষ্কাল দেওয়া থাকবে। আমরা যেরকম ফার্স্টে ব্যাতে বললাম, এই যে আমরা যখন বলছিলাম যে এই 100 টাকা মূল্য ছিল, সেখানে আমরা 30 টাকা ব্যবহার করছি, মানে বিক্রি করে দিব, তাহলে 7 বছরে কয় টাকা ব্যবহার করব? 70 টাকা। 70 টাকা কয় বছরে ব্যবহার করব? 7 বছরে ব্যবহার করব। এই যে 7 বছরে ব্যবহার করব ওয়ার্ডটা বলতেছি, এই ওয়ার্ডটাই হচ্ছে আমার আয়ুষ্কাল। আমি একটা সম্পত্তি কতদিন ধরে ব্যবহার করতে পারবো, সেটাই হচ্ছে আমার আয়ুষ্কাল। তো এটা তোমাকে ইউজুয়ালি প্রশ্ন দেওয়া থাকে। সো 1/আয়ুষ্কাল ইন্টু 100, যা আসবে পার্সেন্টেজ দিয়ে সেটা কি আমি অবচয় হার হিসেবে দেখাই দিব। সো আমরা অবচয়যোগ্য মূল্য কেমনে বের করব? ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য। তোমাকে ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে দেওয়া থাকবে। কোনো কারণে যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া না থাকে, তাইলে তোমার ভগ্নাবশেষ মূল্য লেখা লাগবে না, ক্রয় মূল্য -0, ঠিক আছে? কিন্তু দেওয়া থাকলে তোমাকে বিয়োগ করতে হবে। এরপর আমি অবচয় হার বের করব। হার বের করার সূত্রটা কি? 1/আয়ুষ্কাল ইন্টু 100। আমি এটাও পাইলাম, আমি এইটাও পাইলাম, দুইটাই পেলাম। এবার আমার মেইন কনসার্ন হচ্ছে ভাইয়া এই অংশটা, সেটা হচ্ছে বার্ষিক অবচয় বের করার। সো বার্ষিক অবচয় বের করার সূত্রটা কি দেখো, শর্টকাটে দেখাই দিই। রোমান সংখ্যা 1 ইন্টু রোমান সংখ্যা 2। তার মানে অবচয়যোগ্য মূল্য গুণন অবচয়ের হার। তার মানে তোমার কাছে যদি আসে, সাপোজ যে তোমার কাছে অবচয়যোগ্য মূল্য দাঁড়াইছে 1000 টাকা, তোমার অবচয় হার দাঁড়াইছে হচ্ছে 10%, তাহলে তুমি এই অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয় হার, এই দুইটা গুণ করে দিলে পাচ্ছ হচ্ছে 100 টাকা। এই 100 টাকাই হচ্ছে তোমার বার্ষিক অবচয়। এই 100 টাকায় কি তোমার বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় সূত্র একদম সিম্পল, অবচয়যোগ্য মূল্য গুণন অবচয়ের হার। মূলত এই বার্ষিক অবচয় বের করার জন্যই আমি অবচয়যোগ্য মূল্য বের করি, আমি অবচয়ের হারও বের করি। দেখো এখানে এই যে বার্ষিক অবচয়ের সূত্র কি? অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার। এইবার একটা প্রশ্ন আসতেছে, ভাইয়া আপনি বলছেন আয়ুষ্কাল, মানে আমি আয়ুষ্কাল দেওয়া থাকবে, অবচয় হার বের করব।
ইন এনি কেস আমি অবচয়ের হার বের করতে চাচ্ছি না, শুধু আয়ুষ্কাল থাকবে, আমি সেটা দিয়ে বরাবর ম্যাথ করে দিব। তাহলে করণীয় কি? তখন তোমরা এই সূত্রটা ফলো করবা, সেটা হচ্ছে অবচয় যোগ্য মূল্যটাকে বরাবর আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দিলেই তোমার বার্ষিক অবচয় বের হয়ে যাবে। তখন তোমাকে পার্সেন্টেজটা বের করতে হবে না। পার্সেন্টেজটা আমাকে অনেক সময় ক নাম্বারে জানতে চায়, তাই আমরা এই সূত্রটা পড়াই দিই। কিন্তু তুমি যদি এই অবচয়যোগ্য মূল্যকে তুমি যদি সরাসরি আয়ুষ্কাল দ্বারা, ওরা 7 বছর থাকুক বা 10 বছর থাকুক, সরাসরি ভাগ করে দাও, এরপরও তুমি বার্ষিক অবচয় এখানে পেয়ে যাচ্ছ। তার মানে হচ্ছে আমার 3 ভাগের 2 ভাগ কাজ শেষ। আমি অবচয়যোগ্য মূল্য বের করতে পারি, বার্ষিক অবচয় বের করতে পারি, অবচয় হারও বের করতে পারি। এবার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে, ভাইয়া আমাকে যদি প্রশ্নে বলা হয় যে ভাইয়া প্রথম বছরের অবচয় কত, প্রথম বছরের অবচয় কত, এটা শুধুমাত্র সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম বছরের অবচয় মনে করো তুমি অবচয়যোগ্য মূল্য গুণন অবচয়ের হার বের করে করলা হচ্ছে 100 টাকা। অলওয়েজ রিমেম্বার, সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছরের অবচয় যা, তোমার দ্বিতীয় বছরের অবচয় তাই হবে, তোমাকে তৃতীয় বছরের অবচয় তাই হবে। মূলত সরলরৈখিক পদ্ধতি এই কথাটাই বলে যে প্রতি বছর সরলরৈখিক মানে কি, একটা সরল রেখার মতো যাবে, তার মানে প্রতি বছর এরকম সরল রেখার মতো সমান অবচয় হবে। তার মানে প্রথম বছরে যদি 100 টাকা অবচয় হয়, দ্বিতীয় বছরে 100 টাকা অবচয়, তৃতীয় বছরে 100 টাকা অবচয়, চতুর্থ বছরেও 100 টাকা অবচয়। তার মানে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরে অবচয়ের পরিমাণ সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। এইবার তোমাকে অনেক সময় খ নাম্বারে বলতে পারে যে ভাইয়া তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় বের করো। কি বের করো? তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় বের করো। সো তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় যদি তোমাকে বলা হয় তৃতীয় বছরের অবচয় বের করো, তৃতীয় বছরের অবচয় 100। তোমাকে যদি বলা হয় প্রথম বছরের অবচয় বের করো, সেটাও 100। তোমাকে যদি বলা হয় ভাইয়া কোন 100তম বছরের অবচয় কত, সেটাও 100। সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছরের অবচয় বের করলে আমি তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর প্রতি বছরের অবচয় পরিমাণ সেম, আমাকে বারবার ম্যাথ করা লাগবে না। কিন্তু যদি তোমাকে বলা হয় তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় মানে কি, পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে ভাইয়া এই 3টা বছরের যোগফল। তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে এই 3টা বছরের অবচয়ের যোগফল। তোমাকে যদি বলা হয় ভাইয়া চতুর্থ বছরের পুঞ্জীভূত অবচয় কত, তাহলে চতুর্থ বছরের পুঞ্জীভূত অবচয় যদি আমাকে বলে, তাহলে আমি 4টা বছরের অবচয়টা যোগ করে দিব। তাহলে তোমাকে যদি এখানে বলা হয় যে ভাইয়া চতুর্থ বছরের অবচয় কত, পুঞ্জীভূত অবচয়, তাহলে এই 4টা বছর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা বছরের অবচয় যোগ করলে কত হয়? 400 টাকা। এই 400 টাকা হচ্ছে চতুর্থ বছরের পুঞ্জীভূত অবচয়। তোমাকে যদি বলা হয় ভাইয়া প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় কত, প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় 100 টাকাই। দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয় কত? 200 টাকা। তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় কত? 300 টাকা। চতুর্থ বছরের পুঞ্জীভূত অবচয় কত? 400 টাকা। ইট অল ডিপেন্ডস তোমার ওই বছরগুলোতে তোমার অবচয়ের পরিমাণ কত, খালিটা যোগ করে দিয়ে আমরা টোটাল অ্যামাউন্টটা বের করে ফেলবো। পুঞ্জীভূত অবচয় বের করার জন্য ভুলেও ফুল ম্যাথ করবা না, ইটস এ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে? সো আমি আশা করি তোমাদের পুঞ্জীভূত অবচয় এবং বার্ষিক অবচয় নিয়ে কনফিউশনসটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, এবার আমাদের বের করা পালা হচ্ছে বহিমূল্য। সো বহিমূল্যের সূত্রটা কি দেখো, বহিমূল্যের সূত্র বলছে যে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিব। এখন ভাইয়া প্রশ্ন দাঁড়াচ্ছে বহিমূল্যের সূত্রে কি বলছে, বহিমূল্যের সূত্র কি? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। এখানে 2টা বিষয় কথা থাকবে। এক, ভাইয়া এই জায়গাটা মানুষজন ভুল করে, এইখানে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় না সূত্র, এখানে ম্যাক্সিমাম পোলাপাইন ভুল করে দাগায় অবচয়যোগ্য মূল্যের পরিমাণটা লিখে, অবচয়যোগ্য মূল্য এর পরিমাণটা লিখে, which is absolutely wrong, which is absolutely wrong। আমি এখানে অবচয়যোগ্য মূল্যের টাকার পরিমাণ লিখবো না। তোমার মনে করো 100 টাকা ছিল ক্রয় মূল্য, 30 টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, 70 টাকা হচ্ছে
অবচয়যোগ্য মূল্য, কারণ কি ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমার বাকি টাকাটা থাকে। সো মানুষজন করে কি জানো, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই 70 টাকাটা এই জায়গায় লিখা দেয় ভুলে। এটা একটা ভুল প্রসেস, 70 টাকা এখানে লিখা যাবে না ভাইয়া। আমি এখানে এই 100 টাকা যেটা লিখছিলাম অ্যাকচুয়াল ক্রয় মূল্য, সেই অ্যাকচুয়াল ক্রয় মূল্যটাই আমি এই বহি মূল্যে এই জায়গায় লিখবো। দ্যাট ইজ ওয়াই আমার সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। এটা গেল, আমরা ভুলেও অবচয়যোগ্য মূল্য লিখবো না, ক্রয় মূল্য লিখবো, ডিরেক্ট 100 টাকা লিখবো, কোনো 70 টাকা লিখবো না। এবার পুঞ্জীভূত অবচয় ভাইয়া, কয় বছরের পুঞ্জীভূত অবচয়? যত বছর তোমাকে বের করতে বলা হয়েছে, এটা প্রশ্নে বলা থাকে যে চতুর্থ বছর শেষে তোমার এটা দেখা গেল এটা তোমার 4000 টাকার লাভে বিক্রি করা হয়েছে, বা পঞ্চম বছর শেষে এটা 3000 টাকার লাভে বিক্রি করা হয়েছে, এরকম বলা থাকে। সো ওই চতুর্থ বছর শেষে, ওই পঞ্চম বছর শেষে, কথাটা মানে কি জানো, ওই চতুর্থ বছর পর্যন্ত তোমার অবচয় বের করতে হবে। তাহলে এই পুঞ্জীভূত অবচয় ওই চতুর্থ বছর পর্যন্ত, চতুর্থ বছর পর্যন্ত। তোমাকে যদি বলা হয় পঞ্চম বছর শেষে লাভের পরিমাণ 10,000, তাহলে পঞ্চম বছর পর্যন্ত বের করতে হবে। তোমাকে বলা হইলো 3 বছর পর দেখা গেল সম্পত্তির বিক্রয় মূল্য বা সম্পত্তির লাভ 10,000 টাকা, তৃতীয় বছর পর্যন্ত দেখছে, তার মানে তৃতীয় বছর পর্যন্ত আমার পুঞ্জীভূত অবচয় বের করতে হবে। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এই 3টা বছরে পুঞ্জীভূত অবচয় বা বার্ষিক অবচয়গুলো যোগ করে, এই 3টা বছরের বার্ষিক অবচয়গুলো যোগ করে আমরা পুঞ্জীভূত অবচয় বের করব। তাহলে ক্রয় মূল্য থেকে আমি পুঞ্জীভূত অবচয় বাদ দিলে কি পাইতেছি? বহিমূল্য পাইতেছি। কি পেয়ে যাচ্ছি আমরা? এখানে বহিমূল্য পেয়ে যাচ্ছি। এইবার অ্যাকচুয়ালি সূত্রটা কি? এবার আসো, এবার আমার লাভ বা আমার ক্ষতির অ্যাকচুয়াল সূত্রটা তোমাদেরকে আমি লিখা দেখাই। দেখো এখানে বলাই আছে, আমি তারপরও তোমাদেরকে একটু শর্টে লিখে দিই। যদি বিক্রয় মূল্য বেশি হয় বহিমূল্যের চেয়ে তাহলে লাভ, যদি বিক্রয় মূল্য কম হয় বহিমূল্যের চেয়ে তাহলে তোমার ক্ষতি। এবার তোমাদের মনে কঠিন লেভেলের প্রশ্ন, ভাইয়া লাভ ক্ষতি কেমনে বুঝবো? আমি তো মাথায় ঢুকতেছে না ভাইয়া, লাভ ক্ষতি কি, কেমনে বুঝবো? দেখো তোমার বহিমূল্য মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত টাকায় এটা সেল করা যাবে, এটা অ্যাকচুয়ালি বুক ভ্যালু কত। তোমার মনে করো এই একটা রিমোট এসির, সো এই রিমোটের অ্যাকচুয়াল ভ্যালু আমি ব্যবহার করার পর এই রিমোটের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 10 টাকা। সো তোমার অ্যাকচুয়াল ভ্যালু আমরা বলতেছি এটাকে কত টাকা? 10 টাকা। কিন্তু আমি এইটা বিক্রয় মূল্য মানে আমি এটাকে বিক্রি করছি 20 টাকায়, তার মানে কি মার্কেট ভ্যালু ছিল 10 টাকা, আমি রান্না বান্না করে 20 টাকায় সেল করে দিছি, তার মানে কি মাঝখান থেকে আমার 10 টাকা লাভ। আমার এটার ভ্যালু 10 টাকা, কিন্তু আমি ধান্দা করতে পারি নাই, আমি 5 টাকায় সেল করছি, তার মানে কি এখানে 5 টাকা লস। তোমার অ্যাকচুয়াল এটার যে ভ্যালু, অ্যাকচুয়াল যে বুক ভ্যালু মার্কেট রেটে এটার ভ্যালুটা কত, তার থেকে যদি তুমি বেশি দামে বিক্রি করো, তার মানে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে ভাইয়া লাভ, বিক্রয় মূল্য যদি কম হয় তাইলে কি, তাইলে ক্ষতি। সো লাভ ক্ষতিটা আমরা এভাবেই বের করি। আমার লাভ ক্ষতি বের করতে গেলে মূলত বিক্রয় মূল্য তোমাদের দেওয়া থাকে প্রশ্নে, বহিমূল্য লাগে। সো বহিমূল্য আমি কেমনে বের করবো ভাইয়া? বহিমূল্য বের করতে গেলে আমার বার্ষিক অবচয় বা পুঞ্জীভূত অবচয় লাগবে। পুঞ্জীভূত অবচয় কেমনে বের করবো? বার্ষিক অবচয় লাগবে। বার্ষিক অবচয় কেমনে বের করবো? সেখানে অবচয়যোগ্য মূল্য এবং অবচয়ের হার লাগে। সো এই প্রসেসেই আমরা এই সম্পূর্ণ ম্যাথটা করছি। ফার্স্টে অবচয়যোগ্য মূল্য বের করছি, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এরপর অবচয় হার বের করছি 1/, আয়ুষ্কাল ইন্টু 100, এই দুটা গুণ করে বার্ষিক অবচয় পাইছি। এরপর 3 বছরের বার্ষিক অবচয়গুলো যোগ করে পুঞ্জীভূত অবচয় পাইছি। এরপর বহিমূল্যে বের করছি ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, বহিমূল্য বের হয়েছে। এবার বিক্রয় মূল্যের সাথে বহিমূল্য বা বুক ভ্যালু এই দুটা পার্থক্যই বলে দিবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। সো এই লাভ বা ক্ষতি ইউজুয়ালি আমার সরলরৈখিক পদ্ধতিতে এমসিকিউতেও আসে, সিকিউতেও ক এবং খ এর জন্য খুবই সামঞ্জস্যভাবে বিদ্যমান। এইবার তোমাদের মেইন ঝামেলা, যে তোমাদের ভাইয়া সবার আক্ষেপ, সবার মনের জ্বালা, সেটা হইতেছে আমাদের জাবেদা,
সেটা আমাদের কি ভাইয়া, সেটা হচ্ছে আমাদের জাবেদা। সো জাবেদা আমি এখানে দুইটা ছক দেখতে পাচ্ছ, এই দুইটা ছক কাটার কারণটা কি? তোমরা এই সাইডে তাকাই হই না এখন, তোমরা আগে 31 তারিখে জাবেদা, সাধারণত আমাদের 31 তারিখে জাবেদাই চায়। সো আমাকে তোমার যদি 2 বছরে জাবেদা চায়, জাবেদার প্যাটার্নটা সেম হয়। সো আমি জাবেদা একটা দেখাই দিব, এইটা দিয়ে তোমরা 2-3 বছর পর্যন্ত জানতে পারবা। 2টা বছর মনে করো, আমি আরেকটু সিম্পলি করি, তাহলে তোমাদের আমি আশা করি ইজিলি ক্যাচ আপ করতে পারবা। সো মনে করো তোমার ব্যবসা শুরু হয়েছে হচ্ছে 2021 সালে, এবং তোমাকে 2021 সাল এবং 22 সাল দুইটারই জাবেদা জানতে চাইছে। তোমার 21 সালে তোমরা সম্পত্তি কিনছো, তোমার 21 সালের জাবেদা জানতে চাইছে, এবং 2022 সালেও জাবেদা জানতে চাইছে। সো এইবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমাকে 2 বছরের জন্য জাবেদা বের করতে হবে। প্রথম বছর এই যে 21 সাল দেখতে পাচ্ছ, এই 21 সালে কিন্তু আমি যন্ত্রপাতি ক্রয় করছি, প্লাস আমি এখানে অবচয় ধার্য করছি। কিন্তু আমার 2022 সালে যন্ত্রপাতি কোনো ক্রয় করি নাই, 2022 সালে খালি অবচয় ধার্য করছি। মেইন দুইটার মধ্যে পার্থক্য এই জায়গাটাতেই, একটাতে আমি সম্পত্তি ক্রয় করছি, এখানে আমি সম্পত্তিটা ক্রয় করছি এবং আমি অবচয় ধার্য করছি। কিন্তু 2022 সালে আমি কোনো সম্পত্তি ক্রয় নাই, সম্পত্তি তো একবার ক্রয় হয়ে গেছে 21 সালে, 22 সালে তো কোনো সম্পত্তি ক্রয় নাই, 22 সালে শুধু অবচয়ের জন্য আমি জাবেদা দিব। এইবার আসো জাবেদা কেমনে হবে? 2021 সালে আমি যন্ত্রপাতি কিনছি এবং অবচয় ধার্য করব। ইউজুয়ালি মনে রাখবা, তুমি যেই বছর সম্পত্তি কিনছো ওই বছর জাবেদা হবে দুইটা, মানে 2 ধাপে জাবেদা হবে। 1 নম্বর ধাপ হচ্ছে তুমি কিন্তু ওই বছর যন্ত্রপাতি কিনছো, যন্ত্রপাতি ক্রয়ের জন্য তোমার জাবেদা দিতে হবে। 2, তোমার ওই বছর অবচয়ের জন্য জাবেদা দিতে হবে। এইবার 2022 সালে তো কোনো যন্ত্রপাতি কেনার ঝামেলা নাই, এখানে শুধুমাত্র আমি অবচয়ের জন্য জাবেদা দিব। সো এবার আসো যন্ত্রপাতি ক্রয়ের জন্য জাবেদা কি? ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর নগদ টাকায় কিনছো, নগদান হিসাব ক্রেডিট। এইবার প্রশ্ন আসতেছে ভাইয়া, আমি এটা তো যন্ত্রপাতি ক্রয়ের জন্য জাবেদা দিলাম, তাহলে ভাইয়া আমি অবচয়ের জন্য জাবেদা দিব। ভাইয়া অবচয়ের জন্য যখন তুমি জাবেদা দিবা, এটা আজকে যেই জায়গায় দাও, আজকে এই জায়গায় দাও কিংবা আজকে এই জায়গায় দাও, যখন তুমি শুধুমাত্র অবচয়ের জন্য জাবেদা দিবা, তোমার অবচয়ের জন্য জাবেদা অলওয়েজ 2টা পার্টে দেওয়া হয়। অলওয়েজ কয়টা পার্টে দেওয়া হয়? অলওয়েজ 2টা পার্টে অবচয় জাবেদা দেওয়া হয়। অলওয়েজ প্রথম পার্টে জাবেদা দিব হচ্ছে অবচয়। তাহলে অবচয়ের জন্য জাবেদা প্রথম পার্টে কি আসবে? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এইটা আমার আসবে প্রথম জাবেদা। আমার কিন্তু অবচয়ের জন্য জাবেদা দিব তখন 2টা জাবেদা আসবে, 1 অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 2 ভাই আমার মনে রাখতে হবে এই অবচয়টা হচ্ছে আমার তোমার নামিক হিসাব। কি হিসাব? নামিক হিসাব, আয় ব্যয় হিসাব। সো ইউজুয়ালি আমরা যখন বছরের শেষ তারিখে 31 ডিসেম্বর যখন আমি কোনো কিছু জাবেদা দিব এবং সেটা নামিক হিসাবে জাবেদা হবে, তার মানে আয় ব্যয় হিসাবে জাবেদা হবে, তখন আমি সেই হিসাবটাকে বন্ধ করে দিব। সো আমি অবচয়ের জন্য জাবেদা দিব, এবং যেহেতু বছরের শেষ, অবচয় যেহেতু একটা নামিক হিসাব, এই নামিক হিসাবকে বন্ধ করার জন্য আরেকটা জাবেদা দিব। তাহলে ওই বন্ধ করার জন্য আমি কি জাবেদা দিব? দেখো, অবচয় কি? ডেবিট ছিল। তাহলে যখন অবচয়কে বন্ধ করে দিব, তার মানে অবচয়কে আমি কমাই দিব। তাহলে অবচয় যখন আমি কমাবো তখন জাবেদা হবে অবচয় হিসাব ক্রেডিট, আর ডেবিট হবে হচ্ছে আয় সারাংশ হিসাব। এটা শুধুমাত্র অবচয়ের জন্য না ভাইয়া, এটা যে কোনো নামিক হিসাবকে আমি যখন বন্ধ করে দিব, আমি আজকে ব্যয় হইছে, সো অবচয়কে একটা ব্যয়, সো অবচয় যখন ব্যয় হবে, ব্যয়টাকে যখন বন্ধ করে দিব তখন ব্যয় হিসাবটাকে কমায় দেখাবো। তো ব্যয় তো সাধারণত ডেবিট হয়, ব্যয়কে কমায় দেখাইলে কি হবে? ক্রেডিট হবে, এবং ডেবিট পাশে লিখবো আয় সারাংশ হিসাব।
একইভাবে যখন আমার কোনো একটা আয় হবে, তো আয়ও তো নামিক হিসাব, আয়কে যখন বন্ধ করে দিব তখন জাবেদা কি হবে? আয় সাধারণত ক্রেডিট, বন্ধ করে দিলে আয় হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট, এটা নিয়ম। ঠিক আছে, সো আমি তো এটা বুঝছি। সো আমার এই 22 সালে কিন্তু এইটার কোনো জাবেদা আসবে না, শুধুমাত্র আসবে এই দুইটার জন্য জাবেদা। এটার কোনো জাবেদা আমার 22 সালে আসবে না, কারণ যন্ত্রপাতি তো একবার কিনছো, যন্ত্রপাতি তো তুমি প্রতি বছর কিনো না, এক বছর কিনছো ওইটাই শেষ। সো 22 সালে শুধুমাত্র এই দুইটা জাবেদা হবে, 1 নম্বর জাবেদা, এই 2 নম্বর জাবেদা। ঠিক আছে, এই দুইটা খালি জাবেদা হবে। তাহলে প্রথম জাবেদাটা কি? সেই অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এবং পুঞ্জীভূত অবচয় হিসাব এর ব্র্যাকেটে কিন্তু যন্ত্রপাতি লিখবা। হ্যাঁ, যেই আসবাবপত্র সেই আসবাবপত্রের নাম লিখতে হবে, মানে যেই অ্যাসেট সেই অ্যাসেটের নাম লিখবা। যন্ত্রপাতি কিনছো, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে যন্ত্রপাতি লিখবা। আসবাবপত্র কিনছো, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে আসবাবপত্র লিখবা। সো এটা তো 1 নম্বর জাবেদা গেল। 2 নম্বর জাবেদা কি? এই অবচয় হিসাব, এটা কি ব্যয় হিসাব না? সেই ব্যয় হিসাবটাকে আমি কমায় দেখাবো, বন্ধ করে দিব। তাহলে ব্যয় তো ডেবিট, বন্ধ করে দিলে কি হয়ে যাবে? ব্যয়টা ক্রেডিট হয়ে যাবে। তাহলে অবচয় হিসাব ক্রেডিট, আর হবে হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট। আয় সারাংশ হিসাব ডেবিট, আমার জাবেদা শেষ। এই জাবেদা শুধুমাত্র কিন্তু আমার ইয়ের জন্য প্রযোজ্য না, সরলরৈখিক না। এই জাবেদা সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। সরলরৈখিক হইতে পারে, ক্রমহ্রাসমান হইতে পারে, যে কোনো কিছুর জন্য এই জাবেদাটাই আমার প্রযোজ্য। তার মানে আমরা আজকে ক্লাসে অবচয়ের ওভারঅল জাবেদা আমরা আজকে কিন্তু এটা দেখা দেখি শিখে ফেললাম, এবং আমরা কিন্তু আজকে কিভাবে লাভ ক্ষতি বের করতে হয় এবং আমার কিভাবে অবচয়যোগ্য মূল্য, অবচয়ের হার, বার্ষিক অবচয়, বহিঃমূল্য, লাভ ক্ষতি ইত্যাদি ডিটেলস সহকারে একদম ডিটেলসে আমরা শিখে ফেললাম। তো আমি আশা করি আজকের পর থেকে তোমাদের এই অবচয় নিয়ে, সরলরৈখিক পদ্ধতি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, এবং এখান থেকে যেটাই আসুক তোমার আল্লাহর রহমতে এখান থেকে 10 আউট অফ 10 তোমার আল্লাহর রহমতে ফিক্সড। ঠিক আছে, সো এইরকম আরো অনেক অনেক কনসেপচুয়াল ভিডিও আসবে। সো সেটার জন্য তোমরা ওয়েট করতে থাকো এবং আমাদের সাথেই থাকো।